প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ওএসিস এই সময় অনুষ্ঠানে। আমি প্রণব শাহ আছি আপনাদের সঙ্গে। আর আজকে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন সাবেক ব্যাংকার এবং ফিনএক্সেলের চেয়ারম্যান নাসির বখতিয়ার। বিশিষ্ট ব্যাংকার, আমরা জানি তার সম্পর্কে। আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন তপনকান্তি সরকার, সভাপতি সিটিও ফোরাম। সভাপতি, আজকের আলোচনার বিষয় বাংলাদেশ ব্যাংক, আমাদের টাকা চলে যাওয়া সুইফট কোডের ভুল নাকি হ্যাকার, সেই বিষয়ে আমরা দুইজন বিশেষজ্ঞের সাথে কথা বলব। একজন টেকনিক্যাল এক্সপার্ট আমাদের সঙ্গে আছেন, দীর্ঘদিনের ব্যাংকার। আমি নাসির বখতিয়ার সম্পর্কে বলতে চাই যে উনি দুবাই ইউএই সেন্ট্রাল ব্যাংকে কাজ করেছেন। উনি কাজ শুরু করেছিলেন পাকিস্তান সেন্ট্রাল ব্যাংকে, উনি বাংলাদেশ ব্যাংকে কাজ করেছেন, উনি বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যাংক অগ্রণী ব্যাংকের এমডি ছিলেন, প্রাইম ব্যাংকের এমডি ছিলেন, ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন ছিলেন এবি ব্যাংকেরও, সাউথ ইস্ট ব্যাংকের, এতগুলো ব্যাংক চালিয়েছেন। এই যে ব্যাংকের এই অবস্থা গিয়ে দাঁড়ালো সর্বশেষ, আপনি ব্যাংকের অনেকগুলো ঘটনা জানেন, হলমার্ক থেকে শুরু করে অনেকগুলো ঘটনার পরে এসে এই সেন্ট্রাল ব্যাংকের এই হ্যাকিং হয়েছে কি হয় না সেই তর্কে আমি নিশ্চয়ই তপনকান্তি সরকারের কাছে শুনবো। আপনার কাছে শুনতে চাই যে বাংলাদেশ ব্যাংকের এইরকম একটি দুর্ঘটনায় পতিত হওয়ার পরে আমাদের করণীয় কি? ব্যাংকগুলোর উপর কি মানুষের আস্থা কমে যাবে? মানুষ কি বাংলাদেশ ব্যাংকের সম্পর্কে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কোনো সুযোগ আমাদের আছে কি না? ধন্যবাদ আপনাকে। আপনার লাস্ট কথা থেকেই যদি আগিয়ে যায়, আপনি বলে যে আস্থা কমে যাবে নাকি মানুষের, বাংলাদেশিদের আস্থা কমে যাবে বা পৃথিবীর অন্য দেশের, আমি মনে করি আস্থা কমবে না। আস্থা কমে এই ধরনের ঘটনা যে এর আগে ঘটেনি এরকম না, ঘটেছে, অন্য দেশে ঘটেছে, আমাদের বাংলাদেশে হয়তো বা এই প্রথম ঘটেছে। হয়তো আমরা আরেকটু সতর্ক থাকলে, আমাদের মনিটরিং সুপারভিশন এগুলি যদি আরও বেশি হতো, হয়তো বা এটা অ্যাভয়েড করা যেত। যেহেতু এটা তদন্ত সাপেক্ষে, আমি ওই দিকে বেশি যেতে চাইব না। ঘটনা ঘটে গেছে, এটা যাতে আর পুনরাবৃত্তি না হয়, এইটা হলো একটা জিনিস। দ্বিতীয় জিনিস যেটা বলবো, যে ঘটনা ঘটে গেছে, যে টাকাটা বাইরে চলে গেছে, ওটা যত শীঘ্র সম্ভব গভর্নমেন্ট, বাংলাদেশ ব্যাংক এবং তাদের সকল রকম প্রচেষ্টা থাকা উচিত ওটা রিকাভারি করে বাংলাদেশে বা যেখানে নেওয়ার সেটা যদি অথরাইজড ওয়েতে নিয়ে চলে যেতে আসা যায়। আমি এই দুটো জিনিসের উপর মেইন ফোকাস করতে চাই। মানে নিউ ইয়র্ক ফেডারেল থেকে টাকা চলে যাওয়া শ্রীলঙ্কা বা ফিলিপাইনে, সেটা ফিরিয়ে আনার প্রসেসটা আপনার অভিজ্ঞতা থেকে কি বলে? আপনি বাইরেও কাজ করেছেন, দেশেও কাজ করেছেন। দেখেন, আমি এই ধরনের জিনিস, ফার্স্ট অফ অল আপনি যেটা ফেডারেল রিজার্ভ ব্যাংক যেটা বলেছে, এখানে কিন্তু ফেডারেল রিজার্ভ ব্যাংক তারা ইনিশিয়াল একটা ইনভেস্টিগেশনের পরে, চেক আপের পরে তারা বলেছে তাদের সিস্টেম হ্যাকড হয় নাই। এটা কিন্তু তারা ক্লিয়ার করেছে। তারপরে প্রশ্ন আসে যে মেসেজ যে প্রসেসে যাচ্ছে, এটা হলো আমাদের সুইফট সিস্টেম, পেমেন্ট সিস্টেমটা, পেমেন্ট সুইচের মারফত যেগুলি যাচ্ছে, তার সেই কর্তৃপক্ষ কিন্তু বলেছে তাদের ইনিশিয়াল তদন্ত, ফাইনাল কিন্তু কেউ এখনো চূড়ান্ত করে কিছু বলেনি। তারাও বলেছে যে এটা তাদের ওখানে কোনো হ্যাক হয় নাই। বাংলাদেশ ব্যাংক এরকম স্টেটমেন্ট এখনো কিন্তু কোনো কিছু দেয়নি। এদের সিস্টেমে কেউ ঢুকতে পেরেছে নাকি পারে না, এটা এখনো জানায় নাই, কিছু বলে নাই। এটা বোধহয় বলে দিলে অনেকে শান্তি পেয়ে যেত। হ্যাকাররা কিন্তু বাইরে থেকে করতে পারে, এটা কিন্তু দুনিয়ায় অনেক রকম হয়েছে। এরকম ব্যাংক টোটাল কলাপস হয়েছে, এরকম ঘটনাও আছে। ওই দিকে আমি যাব না। আমি যেখানে বলতে চাচ্ছি, পেমেন্ট এটা কিন্তু অনেক রকমের সিকিউরিটি অ্যাসপেক্ট আছে, অনেক রকমের ফায়ারওয়াল আছে, অনেক রকম ইনস্ট্রাকশন থাকে। যে কোনো পেমেন্ট যে কোনো সময় যেতে পারে না। পেমেন্ট প্রথমে যে ডিলিং রুম থেকে যদি আসে, ডিলিং রুমে ডিল করা হয়, যে ডিল করছে ডিলার, তারপরে একজনের চেকার থাকতেছে, তারপরে এটা চলে যায় ব্যাক অফিসে। ব্যাক অফিসে সেখানে ভাউচার করা হয়, সেখানেও কিন্তু একজন মেকার, একজন চেকার থাকছে। তারপরে যেটা কনফার্মেশন যখন পাঠানো হচ্ছে, সেটাও কিন্তু এই মেকার চেকার দিয়ে দেখা হয়। পরে আরও যখন এটা ফাইনালি পেমেন্ট ইনস্ট্রাকশন যায়, সেখানে কিন্তু অনেক রকমের কোড, অনেক রকম সিকিউরিটি সেফটি মেজার্স আছে। যে কোনো পেমেন্ট ইনস্ট্রাকশন যে কোনো সময় যেতে পারবে না। যাওয়ার আগে তার ওই অ্যাপ্রুভাল অথরিটিটা নিতে হবে যে এই পেমেন্টটা কীভাবে অরিজিনেট করেছে, কিভাবে যাবে।
তারপরে সেটাকে কি বলবো, এটা আমি 12টা লাইন দিয়ে, মানে অনেক কিছু, আমি ডিটেলে যাওয়াটা বোধহয় ঠিক হবে না। মানে একজন ইন্ডিভিজুয়ালের কে ইউজার, তার পাসওয়ার্ড, কোন দিন যাচ্ছে, কোন টাইম যাচ্ছে, কোন মাসে যাচ্ছে, কোথায় যাচ্ছে, এগুলি কিন্তু সব ইনপুট লেভেলে দিতে হয়। মানে যেটা প্রথম যে মেসেজ পাঠাচ্ছে সেই লেভেলে এগুলি সব দেওয়ার পরে অপর এন্ডে যারা থাকে তারাও কিন্তু তাদের কাছে ওই একটা কোড বুক আছে, কোড বুকে সেটা মিলাতে হয়, তাদের ম্যাচ করছে নাকি, ম্যাচ হওয়ার পরে সেখানে তাদের পেমেন্টে তারপরে তারা এটাকে এফেক্ট দিতে পারে, তার আগে না। আচ্ছা। আর এফেক্ট পেমেন্ট হয়ে যাওয়ার পরে আরেকটা জিনিস, যে ব্যাংকে যাচ্ছে সে ব্যাংক কিন্তু বেনিফিশিয়ারির অ্যাকাউন্ট আর একটা হলো অ্যাকাউন্ট হোল্ডার্স আইডেন্টিটি, দুইটা কিন্তু চেক করতে হবে তাদের। আচ্ছা। মনে করেন আমি যদি এখান থেকে যেমন এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ট্রান্সফার করি, তখন কিন্তু অন্য ব্যাংকে আমাকে বেনিফিশিয়ারিকে এবং কার অ্যাকাউন্টে টাকাটা দিলাম, আচ্ছা। এটা কিন্তু আমাকে বলতে হচ্ছে। ওই রকম যে পেমেন্ট করবে ফেড যদি করে, যদি ফিলিপিনে যেয়ে থাকে, যদি শ্রীলঙ্কায় যেয়ে থাকে, তাহলে কোন ব্যাংকে যাচ্ছে, কার অ্যাকাউন্টে যাচ্ছে, এই ডিটেলস কিন্তু তাদের কাছে আছে। আচ্ছা। সুতরাং রিকভারি যে প্রশ্নটা একবার বলেছিলাম, যে এটা আমাদের উচিত হবে যে আমরা কিভাবে, একটা ঘটনা ঘটে গেছে, এই ঘটনা দুনিয়ায় যে কোনো জায়গায় হতে পারত, অ্যামাউন্টটা আমাদের $100 মিলিয়ন, আমাদের বাংলাদেশের জন্য এটা আমি মনে করি অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, একটা অনেক গুরুত্বপূর্ণ, ভালো মানে অঙ্কের টাকা এটা। হ্যাঁ, এর থেকে আরো বেশি হতে পারতো, কিন্তু বিলিয়ন হইতে পারতো, কেউ জানে না। কিন্তু যাই হোক, যেটা হয়েছে, আমার ইন্ডিভিজুয়াল হিসাবে আমি বলবো এটার প্রচেষ্টা হবে যেই দোষী সে কালপ্রিটকে কোথায় কি ভুল হলো, দোষীর থেকে আগে কোথায় কি ভুল হলো সেটা বার করা। ভুল না উদ্দেশ্যমূলক সেটাও তো দেখতে হবে। এটা তো ওই তদন্ত সাপেক্ষে বলবে, আমি সেই জন্য বলতে চাচ্ছি না, ওটা তদন্ত সাপেক্ষে কার কি হলো, এটা ভুল না কেউ ইচ্ছা করে করলো সেটা বার করা। যদি কোনো ইন্ডিভিজুয়াল এখানে রেসপন্সিবল হয়, ইচ্ছা করে থাকে, তাহলে তার পানিশমেন্ট, দেশের যেটা কঠিনতম পানিশমেন্ট আছে সে পানিশমেন্ট প্রচলিত আইন যেটা আছে সেটাই করা উচিত। এইভাবে আমি করা একটু তপন কাদের সরকারের ধন্যবাদ। কাছে শুনতে চাইবো যে নাসির বক্তি যেটা বললেন, টেকনিক্যাল জিনিসটা আমাদের বাংলাদেশ ব্যাংকে যদি হ্যাকটা হয়ে থাকে তার সিকিউরিটি কি আমাদের নাই? আর যদি হ্যাক না হয়ে থাকে তাহলে এইটি এতদিন চুপচাপ থাকলো কেন? আমরা টেকনিক্যালি কি তাৎক্ষণিকভাবে জানতে পারি না আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে বা কেউ যদি উদ্দেশ্যমূলকভাবে কোনো মানে নিজের উদ্দেশ্যে কিছু করে থাকে? ব্যাংকগুলোতে কি সিস্টেম ব্যবহার হয়, বাংলাদেশ ব্যাংকেই বা কি সিস্টেম? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংক অটোমেশনে অনেকগুলো জিনিস অটোমেশন করেছে। তার মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য হচ্ছে ব্যাচ, বিএফটিএন, আরটিজিএস, এগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংক অনেক সাকসেসফুলি করেছে এবং এটার জন্য বাংলাদেশ ব্যাংক ক্রেডিটও পাওয়ার। কিন্তু এই যে ঘটনাটা ঘটলো, এটা হচ্ছে যে কোনো জায়গায় একটা সিস্টেম ইমপ্লিমেন্টেশনের জন্য শুধু আইটিকে আপনি পুরো বসিয়ে দিলে হবে না, আপনার সাথে সাথে প্রসেস এবং কমপ্লায়েন্স থাকতে হবে। মানে ডিউ ডিলিজেন্স না করে আপনি যদি একটা সিস্টেম চালু করলেন, ইউজারদের যদি ট্রেনিং না করেন প্রপারলি, তারপর তার সিস্টেম, প্রসেস, এসওপিগুলো কী হবে, কে কোন কাজটা করবে, কে কোনটাকে কীভাবে কন্ট্রোল হবে। আমার যেটা মনে হয়, অনেকেই এটা অনেক দিকে বলছে, আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে এটা কমপ্লায়েন্স অ্যান্ড কন্ট্রোলের অভাব ছিল। যদি তাই হতো তাহলে জিনিসটার সাথে সাথেই ধরা পড়তো। কারণ একটা জিনিস ঘটনা ঘটার এতদিন পরে কেন জানবে? আর এবং সেটা তো আমরা জানলাম প্রথমত বিদেশের পত্রিকা হওয়ার পর। তো কাজে আমার মনে হয় প্রযুক্তির কি আছে এটা ইনভেস্টিগেশন না হওয়া পর্যন্ত বলা যাবে না, কিন্তু আমার কাছে যেটা দৃশ্যমান মনে হচ্ছে এখানে কমপ্লায়েন্স এবং কন্ট্রোলের অভাব ছিল। টেকনিক্যালি ঠিক ছিল, টেকনিক্যালি আমি বলতে পারছি না টেকনিক্যাল। আর সুইফটের যে কথা স্যারও বললো, সুইফট হচ্ছে বিশ্বের সবচাইতে একটা ফিনান্সিয়াল নেটওয়ার্কের মধ্যে সবচেয়ে সিকিউর জায়গা। আজ পর্যন্ত সুইফটের মধ্যে এরকম কোনো কিছু হ্যাকিংয়ের ঘটনা আজ পর্যন্ত শোনা যায়নি। কিছু বাংলাদেশের কিছু কমার্শিয়াল ব্যাংকে সুইফটের মধ্যে কিছু ফ্রড হয়েছে, সেটা ব্যাংকের ইন্টারনাল লোক জড়িত ছিল, তারা এগুলো করেছে এবং ব্যাংক এগুলো করেছে। এটা কিন্তু বাইরে অত এক্সপোজড হয়নি, কিন্তু সেখানে কেউ কোনো দিন সুইফটের বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনো জায়গায় আসেনি।
আরেকটা যেটা যে ফেডারেল রিজার্ভ ব্যাংক যে কথা বলছে যে তাদের কোনো ইয়ে নাই, এটা হতে পারে, কিন্তু ফেডারেল রিজার্ভ ব্যাংক একেবারে যে ওইখানে ফ্রড ফরজারি হয়নি এই কথা বলা যাবে না। 2014 সালেও হয়েছে, 2015 সালে আপনারা জানেন যে গোল্ডম্যান শেকের যে কেসটা হলো, এটাও কিন্তু ফেডারেল রিজার্ভ ব্যাংকে হ্যাকিং হয়েছে এবং এর তথ্য লিক হয়ে গেছে। কাজে ফেডারেল রিজার্ভ যেভাবে নিয়োগ যেভাবে বলছে যে আমাদের সিস্টেম সিকিউর, এটাকে আমি কারণ তাদেরও ইনভেস্টিগেট করা উচিত, কারণ আজকাল তথ্য প্রযুক্তির যুগে কেউ 100% বলতে পারবে না আমার এটা নিরাপদ। কারণ পেন্টাগনের মতো যেখানে ওয়ার্ল্ডের সবচেয়ে বুলেট প্রুফ সিকিউরিটি সিস্টেম, সেখানে কিন্তু করে হ্যাকাররা ঢুকে যায়। কাজে হ্যাকারদের যেটা এবং যে ধরনের এইভাবে যে জিনিসটা হয়েছে, এটা আমার মনে হয় একটা সংঘবদ্ধ গ্রুপ করেছে। আর এখানে যে ল্যাপসেসটা আছে সেটা আমি সবাই কিন্তু প্রযুক্তিকে অলওয়েজ স্কেপ গোট করে, কারণ স্কেপ গোট করতে সুবিধা, প্রযুক্তিতে ভুল হয়েছে, আমি প্রযুক্তি ভুল হয়নি এটা বলবো না। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে প্রযুক্তির সাথে সাথে প্রসেস অ্যান্ড কন্ট্রোলগুলো কেন করা হয়নি। যেমন অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্ট আছে, স্যার যেমন বললে একটা ব্যাংক থেকে, রিজার্ভ ব্যাংক থেকে এটা যায়, একটা বাংলাদেশের রিজার্ভ সেন্ট্রাল ব্যাংক থেকে গেছে নিউ ইয়র্ক, ওখান থেকে গেছে শ্রীলঙ্কার রিজার্ভ ব্যাংক এবং ফিলিপাইনের রিজার্ভ ব্যাংক। শ্রীলঙ্কার রিজার্ভ ব্যাংক কিন্তু অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্ট ওটা ধরে ফেলেছে এবং তারা সাথে সাথেই ধরেছে কেন আসলো বা সেটা রংলি আসছে। এবং ফিলিপিনে আজকে আপনি দেখবেন, আজকের ইয়েতে আসছে, ওয়াল স্ট্রিট জার্নালে আসছে, ফিলিপিনে এটা নিয়ে তোলপাড় হচ্ছে। ফিলিপিনে কেন অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্ট এটা ধরতে পারলো না, এখানকার সেন্ট্রাল ব্যাংকের গভর্নর এটাকে সিরিয়াসলি নিয়ে তারা কিন্তু আগামীকাল এটা তাদের সিনেটে নিয়ে যাচ্ছে, তাদের অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্টকে শক্ত করার জন্য। এবং কালকে তারা এটা অ্যাক্ট পাস করবে, কালকে হচ্ছে মঙ্গলবার, বোধহয় তাদের ওইখানে শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো ফিলিপিনে এটা যাচ্ছে, তারা এইভাবে নিয়েছে। কিন্তু আমার কাছে একটা জিনিস, এখানে যে জিনিসগুলো যেভাবে এই কথাটা ছড়াচ্ছে, আমার মনে হয় আমাদের একটা কোঅর্ডিনেটেড এফার্ট থাকা দরকার। বাংলা সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ ফাইন্যান্স মিনিস্ট্রি, যদি হোম মিনিস্ট্রির হেল্প লাগে, সবাই মিলে কিভাবে একটা এফার্ট নিয়ে, কম্বাইন্ড এফার্ট নিয়ে টাকাটা কিভাবে সিকিউরিটির ব্যাপারে ব্যাংকের সাথে হোম মিনিস্ট্রির এদো হতো। কারণ আমি জানি আমাদের হোম মিনিস্ট্রি, স্পেশালি র্যাব এবং পুলিশের একটা যে সাইবার ক্রাইম ইউনিট আছে, তারা কিন্তু খুব তৎপর। তারা যেমন আপনি জানেন বোধ ওই যে এটিএম এর হ্যাকিং হলো, তারা কিন্তু সব বের করেছে, তারাও দে আর ভেরি এফিশিয়েন্ট। কিন্তু এটা যদি কোঅর্ডিনেটেড এফার্ট না হয়, এক মিনিস্ট্রি, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংকে বলছে আমাকে জানানো হয়নি, এগুলো কিন্তু মানুষ শুনতে চায় না। মানুষ শুনতে চায় আমাদের জনগণের অর্থ আমরা রেখেছি, তোমরা নিশ্চিত করো যে টাকাটা ফেরত আসবে। হ্যাঁ, কে কাকে করেছে, তাইলে কি বাংলাদেশ ব্যাংকে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের বাইরের কিছু? তাহলে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের উপর বাংলাদেশ ব্যাংকের কন্ট্রোল নেই, এটা তো জনগণ শুনতে চায় না। জনগণ শুনতে চায় মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, সেন্ট্রাল ব্যাংক, মিনিস্ট্রি অফ, যদি হোম মিনিস্ট্রি লাগে, আইসিটি মিনিস্ট্রি লাগে, যারা যারা লাগে, সবাই মিলে এই টাকাটা কিভাবে উদ্ধার করা যায়, সেটাই হওয়া উচিত আমাদের ফার্স্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট চ্যালেঞ্জ। তারপরে যেরকম বললেন যে সার্ভিলেন্সের একটা অভাব, তার মনে হয় আপনার কি মনে হয় যে বাংলাদেশ ব্যাংকের যারা এই জিনিসটা দেখার কথা, কারণ আমাদের একটা সন্দেহ, এবং আমরা এইটা আলোচনা করছি এই জন্য যে আমরা বাংলাদেশ ব্যাংক থেকে জানতে পারি না, হয়তো তারা নিজেরা জানিয়েছে, এবং কি অর্থমন্ত্রী যখন বলে যে তাকে জানানো হয় নাই, আমাদের ব্যাংকিং বিভাগের সচিব, যিনি গভর্নিং বডির সদস্য পদাধিকার বলে, উনি বলেছেন যে এই ঘটনার পরে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিষদের বৈঠক হয়েছে, সেখানে তাদেরকে জানানো হয়নি। তো এই বাংলাদেশ ব্যাংক যে লুকোচুরি করছে বলে আপাতভাবে আমাদের মনে হচ্ছে, সেটি কেন আপনি মনে করেন? ব্যাংকের ভিতরে কাজ করার অভিজ্ঞতা আপনাকে কি বলে? ধন্যবাদ। আবার আমি এটার উত্তর দেওয়ার আগে আমি তপনের কথার পরিপ্রেক্ষিতে আমি একটু বলতে চাচ্ছি। তপন অলরেডি বলেছে যে একটা হাই পাওয়ার্ড কমিটি করা দরকার আছে। আমাদের হাই পাওয়ার্ড কমিটি কারা মেম্বার হবে? আমি বলতে চাইবো যে যারা আইটি সেক্টরে কোয়ালিফাইড, আইটি সেক্টরে যাদের এক্সপিরিয়েন্স আছে, দে শুড বি মেম্বার অফ দিস কমিটি। এবং সিনিয়র মোস্ট ইন দিস ফিল্ড, যারা আইটি অডিট করে আসছে সারা জীবন, তাদের দিয়ে এটা যদি তদন্ত করানো হয়, এটা কিন্তু ভালো কাজ হবে। এবং এই তদন্তের সাথে সাথে আর কি আমাদের সিকিউরিটি ল্যাপসেস হতে পারে, সিকিউরিটি লেভেলগুলি কীরকম আছে, আমাদের এগুলিও কিন্তু দেখার বিষয় আছে। আমরা একটা খুব ভালো রোবাস্ট পেমেন্ট সুইচ, ন্যাশনাল পেমেন্ট সুইচও করেছি, ওইটাও কিন্তু দেখার বিষয় আছে, ওখানে কোনো রকমের কিছু ঝামেলা আছে নাই। উনি বারে বারে বলতেছে যে এটা মনিটরিং বা সুপারভিশন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে কোনো কাজ এগিয়ে নেওয়ার জন্য। পলিসি এবং প্রসিজিওরগুলি যদি থাকতো, প্রসেসগুলি যদি আইডেন্টিফাই করা হতো, তাহলে হয়তো এরকম ল্যাপসেস হতো না। অনেকে বলতে পারে যেগুলি আছে,
কিন্তু এটা তাহলে এফেক্টিভ ছিল না, ছিল না। হয়তো ওরকম মনিটরিং হয়নি। বা যেটা বলতে চাই যে কেন বাংলাদেশ ব্যাংক জানালো না আনুষ্ঠানিকভাবে, সেটা কি এটার আপনি কি মনে ব্যাপারে করেন? জানালো না, এটা একটু আমার কাছে অস্বাভাবিক লেগেছে। আমি অস্বাভাবিক ওয়ার্ডটা আবার রিপিট করতে চাইবো। জানানো উচিত ছিল, বিকজ এই ধরনের জিনিস এটা তো জনসাধারণের টাকা, গভর্নমেন্টের টাকা, রাষ্ট্রীয় এই কোষাগারের টাকা। রাষ্ট্রীয় এটা কারো কোষাগার। মানে এটা এটা তো মানে কারো নাসের মুক্তিরের ইন্ডিভিজুয়াল টাকা না, পুনঃসার টাকা না, তাই না? এটা তো নিশ্চয়ই জানাতে হবে। এবং বাংলাদেশ ব্যাংক যদি এটা জানাতো অর্থ মন্ত্রণালয়কে বা তারপর অর্থ মন্ত্রণালয় ইন প্রসেস হায়ার অথরিটি, Authority-কে। তাহলে হয়তো বা অনেক তাড়াতাড়ি এগুলির ব্যাপারে অ্যাকশনটা নেওয়া যেত। যত ডিলে হবে তত তো এগুলির যেগুলি সাইন থাকবে সেই সাইনগুলি কিন্তু মুছে মুছে ফেলা যাবে, মুছে যাবে। যাবে। এগুলি কিন্তু তপন, আই এম শিওর ইউ উইল অ্যাগ্রি উইথ মি, এগুলি কিন্তু যে কোনো সময় মুছে যেতে পারে। তো সেগুলি আমি যে ওর সঙ্গে একমত যে যত তাড়াতাড়ি একটা কমিটি করে এগুলি তদন্ত করা হবে সেদিকে যাওয়া উচিত। আর একটা ঘটনা ঘটে গেছে, এটা তো তদন্ত করে যে দোষী তাকে নিশ্চয়ই তাকে পানিশমেন্ট দিতে হবে, যে এরকম ভবিষ্যতে যাতে না হয়। ওই রকম যাতে আর কেউ করার সাহস না পায়। প্রযুক্তিগতভাবে কি ব্যবস্থা নেওয়া উচিত? প্রযুক্তিগতভাবে আমার মনে হয় এখানে যে ফায়ারওয়াল বা অন্যান্য জিনিস যেগুলো আছে ওদের ওখানে এগুলো ইন প্লেস তো থাকার কথা, আমি ঠিক জানি না। অনেক সময় নন টেকনিক্যাল লোকজন বলি ওখানে আরেকটা মানে জিনিস, যথেষ্ট ব্যবস্থাপনা ছিল না, মানে ব্যবস্থাপনা মানে হ্যাকিং এর, এন্টি হ্যাকিং এর কোনো কিছু ছিল না বলে আমরা এখন বলছি আর কি, সাধারণ মানুষের কথা আর কি। সেটি কি হতে পারে যে সেন্ট্রাল ব্যাংকের মতন জায়গায়? পত্রিকায় একটা রিপোর্ট আসছে যে এখানে ম্যালওয়্যার ঢুকেছে, ম্যালওয়্যার বা স্পাইওয়্যার এই ধরনের অনেকগুলো হ্যাকিং, অনেকগুলো সফটওয়্যার থাকে যেগুলো দিয়ে আসলেই এই জিনিসগুলো করা সম্ভব। তবে সুইফটের মতো একটা সিস্টেমে ম্যালওয়্যার ঢুকতে পারবে কতটুকু আছে এটা আমার, কারণ সুইফট সাধারণত যে জায়গায় রাখা হয় এটা এত সিকিউর একটা সিস্টেম, এটা প্রাইভেট নেটওয়ার্ক, এখানে কিন্তু অন্য কোনো সিস্টেম এখানে কাজ করে না। এবং সুইফট যেখানে থাকে, হ্যাঁ, এবং সুইফটের নেটওয়ার্কের মধ্যে সাধারণত আজ পর্যন্ত আমি শুনি নাই সুইফটের কোথাও হ্যাকিং হয়েছে, কারণ ওই পসিবিলিটিসগুলো বন্ধই করে দেওয়া হয়। ওই প্রাইভেট নেটওয়ার্কের মধ্যে কোনো রকম, যদি পাবলিক নেটওয়ার্ক হয় ওইখানে কিন্তু এ ধরনের ম্যালওয়্যার বা যত ইয়ে থাকে, কিন্তু একটা ব্যাংকেও, যেটা ব্যাংকে আমি অনেকদিন কাজ করার ফলে এবং আইটির দায়িত্বে আইটি বিভাগের প্রধান হিসেবে আমি 3-4টা ব্যাংকে কাজ করেছি, ওইখানে দেখেছি যেখানে কোর ব্যাংকিং ফাংশন চলে বা যেখানে সুইফট ফাংশন চলে সেখানে কোনো মেইল এক্সচেঞ্জ, কোনো ইভেন আপনারা যে মিডিয়াতে যে সফটওয়্যারটা আপনারা অক্টোপাস বা যেটা ইউজ করেন, হ্যাঁ, সেখানেও কিন্তু আপনারা এমন কিছু রাখেন না যেটা দিয়ে কোনো রকম ভাইরাস বা কেউ ঢুকে আপনার কোর সিস্টেমকে অ্যাটাক করতে পারে। এটা কিন্তু একদম ম্যান্ডেটরি। এটা কিন্তু সুইফটেরও বলা থাকে, কোর ব্যাংকিং চালালে সেখানেও বলা থাকে এটার মধ্যে কোনো পাবলিক যাতে করে ঢুকতে না পারে। তারপরও কিছু কিছু জায়গায় যারা ওয়েব বেস অ্যাপ্লিকেশন চালায় ওইখানে ঢুকার সুযোগ আছে, কিন্তু বাংলাদেশ ব্যাংকে যে সফটওয়্যারগুলো চলে আমি যেটুকু জানি সেখানে প্রাইভেট এই তাদের নেটওয়ার্কগুলোতে অন্যগুলো ঢুকার তারা যথেষ্ট প্রোটেকশন দিয়ে রাখে। তারপরেও যারা হ্যাকার বলা যায় না, হ্যাকাররা পারে না এমন কিছু নেই। পেন্টাগন যেটা বিশ্বের সবচেয়ে সিকিউর জায়গা, সেই জায়গায়ও কিন্তু হ্যাকাররা ঢুকে হ্যাক করে ফেলে। এবং হ্যাকাররা নর্মালি আমার আপনার চাইতে অনেক বেশি। আমরা এখন যত হ্যাকার কথা বলি, সুইফট কোড এবং নিউ ইয়র্ক ফেডার কিন্তু বলে দিয়েছে যে তাদের হ্যাক হয়নি। না, এটা আমি আপনার কথার পরিপ্রেক্ষিতে আমি একটু বলতেই, তারা যেটা বলেছে ইনিশিয়াল রিপোর্ট, আচ্ছা, আমার মনে হয় এটা আমাদের সরকারের তরফ থেকে তাদের কাছে বলা উচিত বা তাদেরও দেখা উচিত, আরও গভীর তদন্ত করে, আরও বেশি করে দেখা উচিত, যাতে কারণে এটা একটা ইনিশিয়ালি বলতে পারে যে আমরা দেখেছি, ইনিশিয়ালি এটা পাইনি। আচ্ছা, কিন্তু পুরো তদন্ত করে তারা যদি দেখে কেমন করে গেল, কি এগুলি কিন্তু আইডেন্টিফাই করা যায়, বিকজ ইউজার আইডেন্টিটি আছে, পাসওয়ার্ড আছে, এগুলি কিন্তু ইট ইজ নট দ্যাট ইজি যে হলো না এটা কিভাবে গেল, এটা হতে পারে না। বিকজ এই নিয়েও তোমার কোডের একটা অডিট লগ থাকে স্যার, এসব সফটওয়্যার একটা অডিট লগ থাকে, অডিট লগে থাকে, অডিট লগে কে কতটার সময় কি ট্রানজ্যাকশনটা করেছে সবকিছু এখানে থাকে, কার কোডের মাধ্যমে গেছে। এখানে যেটা হয় সুইফটে কিন্তু অন্যান্য জায়গায় ব্যাংকিং ট্রানজ্যাকশনে কিন্তু 2টা পাসওয়ার্ড লাগে, একটা মেকার একটা চেকার, একজন যে প্রিপেয়ার করে আরেকজন যে অথেন্টিকেট করে তারপর হয়। কিন্তু সুইফটে 3টা পাসওয়ার্ড থাকে, মেকার, চেকার 1, চেকার 2, 3জন মিলে অ্যাপ্রুভার, 3জনের পাসওয়ার্ড দিয়ে করতে হয়। তো যে কোনো জিনিস ওদিক থেকে আমি মনে করি আজ পর্যন্ত সুইফটে এ ধরনের হ্যাকিং হয়েছে এ ধরনের আমাদেরও কোনো সময় আসে নাই।
তবে ইয়ের যেটা ফেডেক্স যেটা আসছে, ফেডারেল রিজার্ভ ব্যাংকে হ্যাকিং হয়েছে এই ঘটনা, এই তথ্য আমাদের 14 সালেও আছে, 15 সালেও এটা আছে। আছে, কিন্তু সুইফটের ব্যাপারে আজ পর্যন্ত আমি আজকেও অনেক ঘাটাঘাটি করেছি, কোথাও আমি দেখিনি সুইফটের হ্যাকিং হয়েছে। আপনি বলছিলেন যে নিজেদেরই একটা পাসওয়ার্ড থাকে, হ্যাঁ। বা তপন কান্তি সরকার বলছিলেন যে সুইফটের ক্ষেত্রে সেটি 3টি। তারপরে যে এই ঘটনা ঘটলো, আমরা যদি রাজনৈতিকভাবে এমন অনেক কথাবার্তা হচ্ছে, বাংলাদেশ ব্যাংক কেন এটা করলো, বাংলাদেশ ব্যাংকের গভর্নর যারা দায়িত্বে আছেন এই ব্যাপারে, ফরেক্সের দায়িত্বে যারা আছেন, আইটির যারা দায়িত্বে আছেন, এই সমস্ত কথা সাধারণ মানুষের মধ্যে আছেন। যদি তাদেরকে আশ্বস্ত করার ব্যাপারে যদি আপনি একটু বলেন যে কেন্দ্রীয় ব্যাংকের এখনকার দায়িত্বটা কি হওয়া উচিত। মানে আপনি তদন্ত করার কথা বলছেন, সেটা হবে, টেকনিক্যালি ঠিক আছে কিনা সেটা দেখবে, কিন্তু মানুষের মধ্যে যে আলোচনাটা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে, তাদের জন্য কেন্দ্রীয় ব্যাংকের কি ব্যবস্থা নেওয়া উচিত? আমার প্রথম কথা হলো যে একটা ঘটনা ঘটে গেছে, এটা নিশ্চয়ই তদন্ত করতে হবে, এবং তদন্ত শেষে এটার জন্য নিশ্চয়ই একটা স্টেপস নিতে হবে। যদি দোষী কাউকে পাওয়া যায় তাকে শাস্তি দিতে হবে, এটা কিন্তু সত্যি কাজ করতে হবে, নাহলে এটা রিপিটেশনস হবে। আরেকটা জিনিস, আমরা চারিদিক থেকে কথা বলা হচ্ছে এই একটা ব্যাপার, ঘটনা ঘটে গেলে পরে তো আর কিছু করার নাই, আচ্ছা, ওইটা যাতে রিপিট না হয়। বারে বারে আমি এই কথাটার উপরে জোর দিতে চাই, একটা ঘটনা ঘটে গেছে, ওটার ইনভেস্টিগেশন করে কালপ্রিট যে তাকে পানিশমেন্ট দেওয়া হবে ম্যাটারে, এবং অ্যামাউন্টটা রিকভারি করার জন্য স্টেপস নিতে হবে। আরেকটা যাতে এটা রিপিট না হয় সেই ব্যবস্থা নিতে হবে। আমাদের যত বেশি দরকার ফায়ারওয়াল, সেটার ব্যবস্থা নিতে হবে। যদি সিস্টেম অডিট করতে হয়, সেই সিস্টেম অডিটের ব্যবস্থা নিতে হবে। আমি এটার ব্যাপারে নাম বলতে চাচ্ছিলাম না, কিন্তু আমি দেখেছি, আমি যখন প্রথম অগ্রণী ব্যাংকে গেলাম, প্রাইস ওয়াটার হাউস কুপার্স আপনার আমাকে কয়েকদিন কিন্তু আগে- প্রচুরভাবে সাহায্য আচ্ছা, করেছে। আমরা কিছু আগে ফিনিক্স ছিলাম এবং আমরা সেমিনারে আপনারা এই একটা বিষয়ে বলেছিলাম, করেছিলাম, এটা সাইবার সিকিউরিটির ব্যাপারে, সিকিউরিটির উপরেই, এটার উপরেই আমরা কাজ ফিনান্সিয়াল করেছিলাম, প্রতিষ্ঠানের সাইবার যে সিকিউরিটি। কিভাবে এটাকে আরো সিকিউরড করা যায়। তো এই ধরনের আলাপ আলোচনার মাধ্যমে, আর জনগণকে তো আমরা বলতে হবে যে হ্যাঁ, একটা ঘটনা ঘটেছে, এটা একটা সিরিয়াস ঘটনা, আমি বলবো না এটা নিছক একটা ঘটনা, এটা আমি বলতে চাই না, কিন্তু আমি বলবো সিরিয়াস ঘটনা, এবং এটা তদন্ত হচ্ছে, এবং এটার ব্যাপারে আমরা আপ্রাণ চেষ্টা করব যত তাড়াতাড়ি বিশদভাবে এটার ঘটনার কি হয়েছে না যে ডিটেলস আমরা দিতে পারি। মানে এইটুকু কতটুকু ম্যানেজমেন্টের ঘাড়ে পড়বে যারা বাংলাদেশ ব্যাংক চালান? না, এটা যদি আমাকে প্রশ্ন করেন আমি কি করতাম, এটা আলাদা কথা, সেটা এটা আমি বলতে পারেন যে বলতে- আপনি কি করতেন। আমি হলে হয়তো বা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমি একটু সরে দাঁড়াতে পারতাম, আচ্ছা। যদি আমি অ্যাজ এ গভর্নর হিসেবে। এটা আমার পার্সোনাল, Personal কিন্তু মত। আমি এটা বারে বারে বলতে, এটা কিন্তু যতক্ষণ না অনেকে এটা ডিফারেন্ট মত পোষণ করবে, এটা হতে পারে যে সে তদন্তটা দেখতে চায়, নিজের অ্যাক্টিভ রোল প্লে করতে, এটাও হতে পারে। আচ্ছা। কিন্তু আমার মুখ্য উদ্দেশ্য হবে যত তাড়াতাড়ি এটার একটা আউটকাম আমরা পাই, জনসাধারণ যাতে আউটকাম পায়, সেই সাথে রেজাল্টটা কি, যে টাকাটা ফেরত টাকাটা আনবে। চলে গেছে 100 মিলিয়ন, কিন্তু সেই আমাদের টাকাটা আন্তর্জাতিক আমরা- আইন, আন্তর্জাতিক প্রক্রিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ফিলিপাইন, সেন্ট্রাল মানে নিউ ইয়র্ক ফেডারেল, এই সবটার কি আমাদের আইনি প্রক্রিয়া মেনে কত সময় লাগতে পারে? মানে এটা কি অনন্তকাল তো আর এই না, চলবে না? অনন্তকাল বলে তো কথা তো আমরা নিজেরাই নাই। না, হ্যাঁ, সেটাই। আমি আশা করব এটা যত তাড়াতাড়ি, এটা কিন্তু খুব ডিফিকাল্ট, আমি জানি না তপন অ্যাগ্রি করবে নাকি আমার সঙ্গে, ডিফিকাল্ট টু গিভ এ টাইম ফ্রেম। আচ্ছা। আপনি যদি বলেন যে আমি 1 বছরের মধ্যে এটা দেখব, ফুল রিকভারি অফ দ্য অ্যামাউন্ট, হতেও পারে আপনার 3 মাসও হয়ে যেতে হতে পারে, পারে। এটা বলা যায় না কত। শ্রীলঙ্কারটা তো স্যার টেকনিক্যাল হিসেবে আমরা এসে গেছে 20 মিলিয়ন, তো বলতে বলছে যে তারা ফিরত এসে, আর প্রযুক্তিগতভাবে এটা কতদিন, মানে প্রযুক্তিভাবে সম্ভব কিনা দ্রুততার সঙ্গে এটি করা? না, মানে এটাই আমরা সাধারণ মানুষ একটু আশ্বস্ত হতে না, চাই যে এটা আমার তো মনে হয় যে আজকে যেটা রিপোর্টটা আমি দেখলাম ওয়াল স্ট্রিট জার্নালে, এটা আমার কাছে খুব পজিটিভ মনে হচ্ছে। ওরা যেভাবে ফিলিপিনে, অন্তত অ্যাটলিস্ট ফিলিপিনের রিজার্ভ ব্যাংকের যে গভর্নর যে ইনিশিয়েটিভ নিয়েছে, সে মিনিস্ট্রি, তাদের ল এবং কোর্টে যা যা করার, দে হ্যাভ ডান এভরিথিং। নর্মালি ফিলিপিনে গেলে আমরা খুব শঙ্কিত থাকি যে ফিলিপিনের দেশে এই জিনিসগুলো হ্যাকিং এর রাজা হচ্ছে ওরা। তো ফিলিপিন, মালয়েশিয়া, এইসব জায়গায় হ্যাকাররা খুব আরামসে বসে এই কাজগুলো আমরা করে। তো কিন্তু সমস্ত দেশ থেকে ফিলিপিনের ক্রেডিট কার্ডেরও আমরা পাসওয়ার্ড চেঞ্জ করার হ্যাঁ, চেষ্টা কিন্তু আমি করি। ওয়াল স্ট্রিট জার্নালে আজকে যে জিনিসটা এসছে ফিলিপিন ওরা যেভাবে এই জিনিসটা অ্যালেজড হ্যাকিং অফ বাংলাদেশ ব্যাংক অ্যাকাউন্ট, ফিলিপিনের
যেটা করেছে এটা দেখে আমি খুবই আশ্বস্ত হচ্ছি যে মনে হচ্ছে তারা কোঅপারেটিভ, কিন্তু আমাদের বাংলাদেশ পক্ষ থেকে আমার উচিত যে এরাও যেন এটা মানে একদম সোশ্যাল সবার ইন্টিগ্রেটেড এফার্ট থাকে। Exactly. একা বাংলাদেশ ব্যাংক না, তার সাথে যদি ল মিনিস্ট্রি লাগে, ফাইন্যান্স মিনিস্ট্রি লাগে, সবাই মিলে ধরলে আমার মনে হয় টাকাটা দ্রুত আসবে। এবং সবারই উদ্দেশ্য হওয়া উচিত, কার দোষ সেটা আমরা পরে শাস্তি দিতে পারবো, তাদের এসব করতে পারবো। সবার আগের উদ্ধার জনগণ যেটা জানতে চায় আমাদের এই কষ্টের রিজার্ভের টাকা এটা কত তাড়াতাড়ি আপনারা ফেরত এনে দেবেন, এটাই মানুষ আশ্বস্ত হতে চায়। তপনের সঙ্গে আমি একমত। তপন যেটা বলেছে, একটা হলো ইনভেস্টিগেশন হবে, ইট উইল টেক ইটস ওন টাইম, যেটাই বলেন, টার্মও এবং টাইমও, এবং সেটার বেসিস তো আলাদা। অ্যামাউন্টটা যদি আমরা রিকভারি করে নিয়ে আসতে পারি যত তাড়াতাড়ি, আপনি বারে বারে বলছেন টাইম ফ্রেমটা খুব ডিফিকাল্ট। সেটা বাদ দিলাম। এইটা ধরেন আপনার গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, ফেড, শ্রীলঙ্কা, ফিলিপিন এবং বাংলাদেশ, মানে ফেড বলতে আর ওখানে এগুলি যদি, ইফ দেয়ার ইজ এ জয়েন্ট এফার্টস, রিকোয়েস্ট তো বাংলাদেশ থেকে যাবে এবং জয়েন্ট এফার্টস থাকে, তাহলেও কিন্তু এটা তাড়াতাড়ি রিকভারি করা সম্ভব। এটা কিন্তু নট এ ডিফিকাল্ট টাস্ক। আর যে আমি ইমেজের কথা বলছিলাম যে আমাদের ব্যাংকগুলোর ব্যাপারে একটা কথাবার্তা আছে, সেই সঙ্গে যদি বাংলাদেশ ব্যাংকের ইমেজও এরকম হয়ে যায় যে সেখান থেকে টাকা চলে যায়। আমরা শুনেছিলাম যে কালকে রাতে যে আজকে মঙ্গলবার একটি গভর্নিং বোর্ডে, যেটা বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিষদ, তাদের বৈঠক হবে, সেই বৈঠকটি বাতিল হয়েছে। গভর্নর দেশের বাইরে ছিলেন, তিনি দেশে ফিরেছেন, তিনি কি করবেন, অর্থমন্ত্রীর সাথে উনি দেখা করবেন কিনা সচিবালয়ে। আমাদের রিপোর্টাররা গতকাল অনেক রাত পর্যন্ত সচিবালয় একরকম পাহারা দিয়েছে যে অর্থমন্ত্রীর সঙ্গে গভর্নর দেখা করে কিনা। এই যে পাবলিক লেভেলে একটি মানে মানুষের মধ্যে জিনিসটি চলে গেল, সেটি কি আমাদের ব্যাংক ব্যবস্থাপনার প্রতি কোনো প্রভাব ফেলবে কিনা? যেভাবে চারিদিকে মানে আমরা যদি রিপোর্ট বেশি আলোচনা করছি হয়তো। আমার মনে হয় এটা আচ্ছা। বেশি রকম, খুব বেশি, অ্যাজ ইফ ইট ইজ, অফকোর্স ইজ এ ন্যাশনাল ক্রাইসিসই একটা, আমি না করব না, কিন্তু এত বেশি আলাপ আলোচনা না করে আমাদের স্টেপস নেওয়া উচিত কীভাবে অ্যামাউন্টটা আসবে, এবং স্টেপস নেওয়া উচিত কারা দোষী কারো ওটাকে দোষী বার দায়ী করা। কেউ কোনো এই যে আপনি উদ্দেশ্যপূর্ণ বা পরিকল্পনা করে কেউ করলো কেন, সংঘবদ্ধ কোনো দল। পাসওয়ার্ডের কথাটাতে যেটা বলতেছি, আমরা যেগুলো ইন্ডিভিজুয়াল যারা আমাদের পিসি বা Manage করি। আইপ্যাড যেগুলি আছে, আমরা কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করি, এবং তারপরে এটাকে আমার যখন আপডেটও করি, ওই সফটওয়্যারগুলি আমরা কিন্তু রেগুলারলি আপডেটও করি। স্যার একটা জিনিস কি, ওই সুইফটের পাসওয়ার্ডটা কিন্তু অটোমেটিক কিছুদিন পরে পরে সে অটোমেটিক চেঞ্জ করতেই হয়। এবং ওটা এখানে স্যার আমরা অ্যাকচুয়ালি সিটিও ফোরাম থেকে আমরা আগেও বলেছি, আমরা বিভিন্ন মিনিস্ট্রি আমরা সেমিনার করেও বলেছি, বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ হচ্ছে, আমাদের ডিজিটাল ইনোভেশন এখন কিন্তু আমরা হ্যাকারদের অ্যাট্রাকটিভ প্লেস হয়ে যাবে। কারণ একটা রাইজিং ইকোনমি যখন হচ্ছে, তার জিডিপি গ্রোথ বাড়ছে, বাংলাদেশ কিন্তু এটার মাধ্যমে একটা প্রমাণ হচ্ছে যে বাংলাদেশ কিন্তু এখন হ্যাকারদের টার্গেট হবে। এবং ভবিষ্যতে যাতে করে আরও না হয়, আমরা বলি একটা সাইবার রেসপন্স টিম করা উচিত। এবং বাংলাদেশে পৃথিবীর সব দেশে আছে এবং ভারতেও আছে। এখানে হয় কি, এই যে কিছুদিন আগে আপনি শুনলেন এটিএম এর হ্যাকিং হলো, অন্য জায়গায় হ্যাকিং হলো, প্রাইভেট কমার্শিয়াল ব্যাঙ্কগুলো করে কি, তাদের রিপুটেশনের কথা চিন্তা করে কাস্টমার এবং এরা মিলে চুপচাপ এগুলো সেরে ফেলে। এটা না করে একটা সাইবার রেসপন্স টিম হওয়া উচিত। কোথাও যদি কোনো একটা এরকম হ্যাকিং হয়, সেটা বাংলাদেশ ব্যাংকে হোক বা মিনিস্ট্রিতে হোক, সবাই রেসপন্স করবে। এই সিচুয়েশনটা তারা কিভাবে হ্যান্ডেল করেছে, আমার যেটা মনে হয় আজকের এই সিচুয়েশনটার জন্য বাংলাদেশ ব্যাংক হচ্ছে রেগুলেটর। তারা সবসময় কমার্শিয়াল ব্যাংকগুলোকে রেগুলেট করছে, কিন্তু তারা কিভাবে রেগুলেট করবে, তাদের রেগুলেট কিভাবে হবে? তাদের এই যে এত বড় একটা ডিজাস্টার হ্যান্ডেলিং এর কোনো এসওপি নেই। এই ডিজাস্টারটা যে হলো, এটা কার রেসপন্সিবিলিটি, কি কে আগায় আসবে, এটার জন্য কোনো এসওপি আমার কাছে মনে হয়েছে নাই। তারা কিন্তু সব ব্যাংকগুলোকে বলেছে তোমরা বিজনেস কন্টিনিউটি প্ল্যান লাগবে, ডিজাস্টার রিকভারি প্ল্যান, এটাও তো একটা ন্যাশনাল ডিজাস্টার। এই ডিজাস্টার ফেস করার জন্য কি এসওপি হওয়া উচিত, এটা কিন্তু কোনোভাবে বাংলাদেশ ব্যাংকের এই প্রিপারেশন ছিল না। কারণ তাদের কার্যক্রম থেকে দেখা যায় তারা কিভাবে করবে, কি করবে। আমার মনে হয় তারা প্রথম ভেবেছিল যে আমরা নিজেরা করে ফেলতে পারবো। তারপর দেখেন যখন গ্রেভিটি হচ্ছে, তখন ওয়ার্ল্ড ব্যাংক থেকে এনে কনসালটেন্ট এনেছে, আবার একটা কোম্পানিকে, সিকিউরিটি কোম্পানিকে দিয়েছে। এই জিনিসগুলো যদি আগেই এসওপি করা থাকতো, এরকম ডিজাস্টার হলে হোয়াট শুড বি দ্য প্ল্যান অফ অ্যাকশন, হু উইল বি দ্য স্পোক্সম্যান, কে কোনটা কাজটা করবে। আমরা কিছু কিছু জায়গায় এখন যে ওয়ার্ল্ডের মধ্যে এরকম যে সাইবার প্রতিদিন প্রতিটা দেশে অহরহ হচ্ছে, এবং তাদের ওইভাবে রেসপন্স টিমও আছে। এগুলো কিভাবে মোকাবেলা করতে হবে, এই ঝুঁকি মোকাবেলার কি কি অ্যাকশন হওয়া উচিত, এগুলো অ্যাকশন প্ল্যানে থাকা উচিত এবং ব্যাংকগুলোকেও জানানো উচিত। যদি বলেন আমি এখানে এই যে তপনের কথার পরিপ্রেক্ষিতে একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি। ওয়ার্ল্ড ব্যাংক থেকে এক্সপার্ট আনা হয়েছে,
কিন্তু ওই এক্সপার্টারি কোম্পানিকে আবার এই দায়িত্ব দেওয়া হয়েছে। আচ্ছা, এইটা আমার মনে হয় একটু যদি একটু আনসলিডেড হয়ে গেল কিনা, একটু ডিফারেন্ট হইতো, হয়তো বা বেটার রেজাল্ট হইতো, বিকজ হি ইজ অ্যান মানে এক্সপার্ট যাকে তদন্ত করে দেখতে হবে। তার নিজের কোম্পানি হলে উনি যদি স্যার, কোনো কিছু এখানে miss হয়, আমি যেটুকু আমি শুনেছি, জানি না আমি এটা- যেটুকু শুনেছি ওটা হচ্ছে যে এই কোম্পানি, উনি হি ইজ রিপ্রেজেন্টিং এ কোম্পানি, ও, I see. ওই কোম্পানি ওয়ার্ল্ড ব্যাংকের সাথে তারা পৃথিবীর অন্যান্য দেশে এই ধরনের ঘটনায় হতে পারে। তারাই কিন্তু দুই একটা প্রবলেম সলভ করছে তাদের নাকি। আমি শুনেছি, আমি ঠিক এই ঘটনাটা বিশদ জানি না, আমি কালকে একজনের সাথে এরকম এরকমই আসে। আসছে না, পেপারেও যে আসছে তার এই এরকম। কোম্পানি ওয়ার্ল্ড ব্যাংক, এটা বাংলাদেশ ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংককে বলেছে, আইএমএফ কে বলেছে, আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংককে বলেছে, ওয়ার্ল্ড ব্যাংক রিকমেন্ড করেছে এরকম সিচুয়েশনে অন্যান্য দেশে এই কোম্পানিটা কাজ করেছে। ওই কোম্পানির পক্ষ থেকে তাকে এটা আমি যা দেখেছি, আই এম নট ইনটু দ্য ডেপথ পেপারেও অফ অল এরকমই থিংস, এসেছে আবার। এরকম নাসির বাবু যদি একটু বলেন আমাদেরকে, তাহলে এই সত্যি কি হওয়া উচিত বাংলাদেশ ব্যাংকের এখন, নেক্সট কোনো কিছু যাতে না ঘটে তার না প্রোটেকশনটা কি? ঘটার জন্য তো আপনাকে প্রথমেই আমি বলবো যে স্পেসিফিকেশনের মধ্যে প্রত্যেকের যাতে ডুয়েল রেসপন্সিবিলিটি যাতে কারো কেউ না দেওয়া যায়। ওই যে প্রথম থেকে যদি আসে পেমেন্ট ডিপার্টমেন্টে বা ডিলিং ডিপার্টমেন্টের কথা, দে উইল বি এ ডিলার, অ্যাপ্রুভার অর চেকার। কিন্তু এখানে যখন পেমেন্ট ইনস্ট্রাকশনে কিন্তু আপনার মেকার, চেকার অ্যান্ড অ্যাপ্রুভার থাকতেছে। অ্যাপ্রুভার ইজ সাপোজ টু বি অ্যান এক্সিকিউটিভ, মানে সিনিয়র লেভেল এক্সিকিউটিভ। আমার মানে ইউএই সেন্ট্রাল ব্যাংকে দ্যাট ইউজ টু বি ডান বাই দ্য ডেপুটি গভর্নর হিমসেলফ। আচ্ছা, অল পেমেন্ট যেখানে বিলিয়ন্স অফ ইন্টারন্যাশনাল পেমেন্টের ক্ষেত্রে মিনিমাম billions of dollars daily transaction হতো ওখানে। আমাকে আই হ্যাড দ্য অপরচুনিটি অফ ওয়ার্কিং ইন দ্য ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্ট ডিলিং রুমে 1 মাসের জন্য আমাকে কাজ করতে শেখার জন্য দেওয়া হয়েছিল। তো সেখানে আমি দেখেছি ওইরকম পেমেন্ট ইনস্ট্রাকশনগুলি বড় মাত ওই পর্যন্ত যেত। আর নিচের লেভেল আমরা তৈরি করতাম তখন অ্যাজ ট্রেনি ছিলাম, বা পরে যখন আমরা ইন্টারনাল অডিট ডিপার্টমেন্টের ম্যানেজার হলাম তখন চেকার হিসাবে কাজ করতাম। তারপরে যখন ওই ডেপুটি গভর্নর লেভেলে ডিএমডি বলা হতো ওনাকে, উনি সেটাকে অ্যাপ্রুভার হিসাবে সই করতেন, তারপরেই পেমেন্ট যেতে হতো। এ ধরনের জিনিসগুলি দরকার। তো বাংলাদেশ ব্যাংকে আমাদের কি এই পর্যায়ে পর্যন্ত যায় না? আছে নাকি, আমি সরি আমার নলেজের ঘাটতি থাকতে পারে, আমি তো ওখানে এখন আর কাজ করছি করেন, না। সেটা আমরা কেউ করি না। আমি করেছি, আমি 1974 সাল পর্যন্ত ওখানে কাজ করেছি। আমি তখন ব্যাংকিং সুপারভিশন ডিপার্টমেন্টে ছিলাম অ্যাজ এ গ্রেড 1 অফিসার। এখন মানে কি আমরা শেষ যদি আমরা করব অনুষ্ঠানটা, আমরা কি চাই বাংলাদেশ ব্যাংকের কাছে বা অর্থ মন্ত্রণালয়ের কাছে, সরকারের কাছেই তো চাইবো আমরা, যে মানে নাগরিক হিসেবে তো আমরা চাইবো যে এই রাষ্ট্রীয় কোষাগারের টাকা তো এরকম। আমার ওপিনিয়ন হলো এই যে অ্যাওয়ারনেসের একটা ব্যাপার আছে, এটা প্রতি লেভেলে অ্যাওয়ারনেসটাকে জাগিয়ে তুলতে হবে। একজন কাস্টমারের কি দায়িত্ব, একজন ব্যাংক, এটা আমি কিন্তু ওই এটিএম কার্ডের ওখান থেকে আসতেছে, একজন ব্যাংকারের কি দায়িত্ব, তারপরে তার সেন্ট্রাল ব্যাংকের কি দায়িত্ব, এগুলি কিন্তু সবাইকে দে উইল হ্যাভ টু বি অ্যাওয়্যার অফ দ্য রেসপন্সিবিলিটিস। তারপরে এটা মনিটরিং সুপারভিশন হায়ার লেভেল থাকতে হবে প্রত্যেকটা জায়গায়। সেখানে একটা চেকার মেকার, যেটাই বলেন যে মেকার চেকারের সিস্টেম, এটা কিন্তু ফরেন ব্যাংকসগুলিতে সব জায়গায় আছে, ইন্টারন্যাশনাল ব্যাংকসে। আমাদের দেশেও আছে, আমি না করব না যে আর নাই বলবো না। হয়তো ওখানে প্রথমের দিকে আমরা দুইজনেই বলেছি মনিটরিংয়ের অভাব, সুপারভিশনের অভাব, এগুলির জন্য এই ঘটনা ঘটে গেছে। সেটা যাতে তখন যদি শেষ করেন যে তাহলে আপনি বলছেন যে অনেক সময় স্কেপ গোট হয় টেকনিক্যাল ডিপার্টমেন্ট, কিন্তু এই ক্ষেত্রে কি আমরা ততটা করছি কিনা, যে শেষ করেন আপনি? আমি যেটা বলবো যে আপনি জানেন যে আমাদের এই এটা থেকে সবচেয়ে ইমিডিয়েটলি আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। শুধু বাংলাদেশ ব্যাংক না, আমাদের ব্যাংকিং খাত কিন্তু সাইবার সিকিউরিটির ব্যাপারে খুবই ঝুঁকিতে আছে। প্রত্যেকটা ব্যাংকের উচিত তাদের সাইবার সিকিউরিটি সিস্টেম অডিট এবং সাইবার সিকিউরিটি যে সমস্তগুলো করা উচিত, যেমন পেনিট্রেশন টেস্টিং, আমার এখানে হ্যাকাররা ঢুকতে পারে কিনা, এগুলো কিন্তু কতগুলো সার্টিফাইড রিকমেন্ডেড জিনিস আছে। বাংলাদেশের কোনো ব্যাংক পেনিট্রেশন টেস্টিং করে না, সিস্টেম অডিট করে না। এই জিনিসগুলো কিন্তু সিকিউরিটিতে সবাই হার্ডওয়্যার সফটওয়্যার কিনে, কিন্তু সিকিউরিটিতে কেউ ইনভেস্টমেন্ট করে না। আমি এক্সপেন্ডিচার বলবো না, ইনভেস্টমেন্ট দরকার, এবং এখানে একটা কনসলিডেটেড এফার্ট দরকার। শুধু আইটিকে দিয়ে রাখলাম বা অডিটকে দিয়ে রাখলাম তুমি এটা করো সেটা, ব্যাংকের এমডি থেকে শুরু করে প্রত্যেকে বসে এটা করতে হবে। প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমি দেখেছি
হায়ার ম্যানেজমেন্ট কোনো সময় ইনভলভ হয় না। আইটিকে একটা কাজ দিয়ে বসে থাকে, সে তার মতো যতটুকু পারে পারে। এইসব জিনিসগুলো কিন্তু এমডি থেকে শুরু করে ব্যাংকের প্রতিটা যারা কনসার্ন ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংকে যেমন সব জায়গায় এগুলো মানে কনসোলিডেটেড এফার্ট লাগবে। একজন দুইজনে এই জিনিস প্রোটেক্ট করতে পারবে না, এবং প্রত্যেকেরই এসওপি থাকা উচিত। সামনে আগামী দিনে এই ধরনের থ্রেট আমাদের আরও আসবে, এগুলো আমরা কিভাবে মোকাবেলা করব, এগুলো কিভাবে করবে। আমি সাইবার রেসপন্স টিম দরকার, সেটা সেন্ট্রাল ব্যাংকে হোক বা আইসিটি মিনিস্ট্রিতে হোক বা কোনো জায়গায়, এবং এই ঝুঁকি মোকাবেলা করার জন্য প্রত্যেকটা ব্যাংকের সক্ষমতা অর্জন করতে হবে অতি দ্রুত। এবং বাংলাদেশ ব্যাংকের তো বটেই, আপনাদের দুজনকে আমি জাস্ট ওটার কথাতে, এই যে বাংলাদেশ ব্যাংক কিন্তু একটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, পেনিট্রেশন টেস্ট মাস্ট করতেই হবে সব কটা ব্যাংকে। এবং আমি চাইবো যে বাংলাদেশ ব্যাংক নিজেও সেটা করবে। আমি এবং আমি এটাও বলতে পারি, আমি জানি বেশ কয়েকটা প্রাইভেট ব্যাংক কিন্তু সেই টেস্টটা তারা এক্সপার্ট দিয়ে করিয়ে নিয়েছে। আমি যে ব্যাংকের সঙ্গে জড়িত আছি সেটা জানি, একটা অডিট ফার্ম করেছে ইন্টারন্যাশনাল। দুজনকে ধন্যবাদ। আমরা আশা করবো যে বাংলাদেশ ব্যাংক নিজেও সেটা করবে, যেটি অন্যকে বলতেছে করার জন্য নিজেও সেটা করবে, যাতে রাষ্ট্রীয় কোষাগার আমাদের তার এরকম কোনো টাকা লুট না হয়ে যায়। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। আমি জানিয়ে দিতে চাই, আমাদের এই অনুষ্ঠানটি যদি আপনারা অনলাইনে দেখতে চান তাহলে ভিজিট করতে হবে www.ntvbd.com। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর থাকুন এনটিভির সঙ্গেই।